নোট অফ ডিসেন্ট সহ ১৯টি বিষয় ঐকমত্য ও সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ঐকমত্য কমিশনের বৈঠক। ২৩ দিনের আলোচনায় সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়ে সিদ্ধান্ত এসেছে সংসদে নারী আসনের বিষয়ে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সভা শেষে এসব কথা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সিদ্ধান্ত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই জাতীয় সংসদ সনদ স্বাক্ষরের জন্য দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা জানান তিনি। এস এম আরিফের রিপোর্ট। শেষ হলো রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৩ দিনের সংলাপে ১৯টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য সিদ্ধান্ত হয়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি বা সুনির্দিষ্টভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হতে পারেনি, তখন কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে কমিশন তারপরেও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সকলের মতামত নিয়ে গৃহীত হয়েছে। সিদ্ধান্ত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা জানায় ঐকমত্য কমিশন। যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই। আলোচনা শেষে জাতীয় সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবি তোলেন বিভিন্ন দল। এখন সবথেকে জরুরি বিষয় হলো জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি প্রদান কেমন করে করা হবে সেই আলোচনাটাকে কনক্রিট করে ফেলা। ফ্রেমওয়ার্ক অর্ডারের মতন এর কোনো আইনি কোনো সুরক্ষা দেবার কোনো সুযোগ আছে কিনা। প্রধান উপদেষ্টা যেন সর্বশেষ বৈঠকে উপস্থিত থেকে এই যে একটা আইনি ভিত্তির বিষয়ে তিনি পরিষ্কারভাবে নির্দেশনা দেন। যারা যত দেরি করবে সংস্কারকে এখানে আইনি ভিত্তি দেওয়ার জন্যই তারাই মূলত নির্বাচনকে অনিশ্চিত করার জন্য দায়ী থাকবে। তবে বিএনপি সহ সমমনা দলগুলো মনে করেন সনদে প্রধান উপদেষ্টা সহ সব দলের অঙ্গীকারনামার বিষয়টি আইনের ঊর্ধ্বে। এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দিবে এটা অ্যাবাভ ল, মোর দেন ল, এবং সেইটার সনদের সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ চিহ্নিত করতে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কি হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% থেকে কমিয়ে ২০% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের এক ঘোষণায় ১৫% শুল্ক কমানোর এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। ঘোষণায় বাংলাদেশ সহ অন্যান্য দেশ, বিশেষ করে ভারতের ২৫%, আফগানিস্তানের ১৫% ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ পাকিস্তানের উপর ১৯% শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ২০% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের উপর নির্ধারিত ৩৭% শুল্কে দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। যদিও ৯ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে বিভিন্ন দেশের উপর আরোপিত এই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করে ট্রাম্প। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়। শুক্রবার হোয়াইট হাউসের এক ঘোষণায় বাংলাদেশের উপর ১৫% শুল্ক কমিয়ে ২০% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। ঘোষণায় ভারতের ২৫%, আফগানিস্তানের উপর 15% ছাড়াও ব্রাজিলের উপর 10%, মিয়ানমারের 40%, ফিলিপাইনের 19%, শ্রীলঙ্কার 20%, ভিয়েতনামের উপর 20%-র পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ পাকিস্তানের উপর 19% শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। 20% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। মিফতা গালিব, মাই টিভি।
জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ইতিবাচক কোনো বার্তা না মেলায় টানা দ্বিতীয় দিনের মতো আজও রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি চলমান রেখেছেন জুলাই যোদ্ধারা। আর এসব দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। বৃহস্পতিবার থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ চলমান রেখেছেন জুলাই যোদ্ধারা। শুক্রবারও সকাল ৯টা থেকে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবরোধ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শুধু তাই নয়, একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নেয়। জুলাই যোদ্ধাদের দাবি আদায়ে বিরামহীন স্লোগানে প্রকম্পিত করে তুলছে কর্মসূচি স্থল। সবার কণ্ঠে একই সুর, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ীভাবে বিধানে যুক্ত করা। তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো বার্তা পায়নি আন্দোলনকারীরা। আমরা এই দেশকে স্বাধীন করে ভুল হয়েছে আমাদের। কাল সকাল থেকে আমরা যে কর্মসূচি পালন করছি, সরকার থেকে কোনো বার্তা এখন পর্যন্ত আসে নাই। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে এবং সংবিধানে লিপিবদ্ধ হলে পরবর্তীতে কোনো দল বা কোনো রাজনৈতিক ফেসিবাদ হয়ে আর আসতে পারবে না। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চলমান রেখেছেন জুলাই যোদ্ধারা। আর এসব দাবি দ্রুত মানা না হলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমি জুলাই যোদ্ধা, এটাই আমার জীবনের কি ভুল ছিল? এই যে আমরা যে আন্দোলন করেছি, আমরা যে এই যে শহীদ যে হয়েছে, মায়েরা যে কান্না করছে, এটা কি মানে ভুল ছিল? আজকে আমরা এই প্রতিদান পাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচির এই প্রতিফলন হিসেবে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের ঘোষণা না আসবে আনুষ্ঠানিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। প্রয়োজনে আমরা ব্লকেট কর্মসূচি আরও দীর্ঘায়িত করব। তো তারপরেও আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের 18 কোটি মানুষের লড়াই। অপরদিকে জনসাধারণের ভোগান্তি এড়াতে ও যানজটের কথা মাথায় রেখে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি এলাকা চলাচলের পথে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এর ফলে নগরবাসীর ভোগান্তি হলেও অনেকে পায়ে হেঁটে ছুটে চলছেন নিজ গন্তব্যে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের সাবেক সংগঠক ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করছেন। নাহিদ ইসলামের পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে। ইলিয়াস মাদবরের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসান আব্দুল্লাহ, আসিফ মাহমুদ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম সংগঠক হিসেবে সাদিক কায়েম এবং উমামা ফাতেমার নামও ব্যাপকভাবে আলোচনায় আসে। শেখ হাসিনার পতনের পর সমন্বয়কদের অনেকেই তাদের মূল সংগঠনে ফিরে গেছেন, আবার নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন বাকিরা মিলে। এবার আন্দোলনের সতীর্থ সাদিক কায়েমকে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করছেন। নাহিদের এই মন্তব্যের জবাব পেতে সাদিক কায়েমের মুখোমুখি মাই টিভি। সমন্বয়ক পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে, বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে, তারা যখন বলা যায় হচ্ছে আমরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে, আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখেন, সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে 1 বছরে কারো থেকে একটা পয়সা নিছে, আমি চ্যালেঞ্জ করতেছি, সেটা কেউ বলতে পারবে না। নেতিবাচক এ ধরনের মন্তব্যে বিভাজন তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন সাদিক কায়েম। এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে, এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে, সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ। শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ, সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং এইটাকে কাজে লাগিয়ে জুলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরআনবাজি করা, এটা নিয়ে হচ্ছে চাঁদাবাজি করা, যারা করতেছে এটা তারা খুব খারাপ কাজ করতেছে। কিন্তু আমরা এই সমস্ত জায়গায় নাই, আমরা এই শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সে আলোকে আমাদের এই নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিবির নেতা এবং গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কায়েম। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেই স্পিরিট বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। যদি প্রয়োজনে জীবন দিতে হয় সেই জায়গায় আমরা জীবন দিব, কিন্তু কেউ যদি এখানে আবার এই জুলাই নিয়ে ব্যবসা করতে চায়, সে আবার চেতনার রাজনীতি করতে চায়, সে জুলাইকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের
লড়াই আন্দোলন সংগ্রাম আমরা আমাদের জারি রাখবো ইনশাআল্লাহ। জুলাইয়ের যে ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের গেল এক মাস ধরে রাজধানী বাজারগুলোতে সব ধরনের সবজির দাম চড়া। মাঝে মধ্যে দু একটি সবজির দাম কমলেও সংকটের অজুহাতে দাম বেড়ে যায় সব ধরনের শাকসবজির বলে অভিযোগ ভোক্তাদের। বিশেষ করে পেঁয়াজ ও আদায় লেগেছে বাড়তি দামের ছোঁয়া। অপরদিকে গরু ও খাসির মাংসের দাম আগের মতো স্থিতিশীল থাকলেও সব ধরনের মাছের দাম বেশ চড়া। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গেল কমাস আগেও রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কম থাকলেও হুট করে এক মাস ধরে বেড়ে গেছে সব ধরনের শাকসবজির দাম। বেগুন, বরবটি ও শসার দাম বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কমেছে মিষ্টি কুমড়া ও পেঁপের দাম, যা প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাকি শাকসবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বলে অভিযোগ ক্রেতাদের। শসার কেজি ১০০ টাকা, এগুলা নিয়ে আর মানুষে খাইবো কি আর বাঁচবে গরিব মানুষ। তবে বৃষ্টির অজুহাতকে পুঁজি করে সবজির দাম বেড়েছে বলে দাবি সবজি বিক্রেতাদের। তো এই সপ্তাহ কম আছে, আবার হালকা পাতলা কিছুটা 10 টাকা কেজিতে বেশিও আছে। আর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে পেঁয়াজ ও ডালের দাম বৃদ্ধি থাকলেও রসুন ও তেল বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, মশারির ডাউলের দাম বাড়তে। আর গরু, খাসি এবং ব্রয়লারের দাম অতীতের মতো থাকলেও বাড়তি দামের হাওয়া লেগেছে সোনালী মুরগিতে। প্রতি কেজি বেড়েছে 10 থেকে 20 টাকা বলে স্বীকার করলেন ব্যবসায়ীরা। ব্রয়লারের দাম বাড়ে নাই, বাড়ার মধ্যে সোনালী মুরগির দাম বাড়ছে। টানা বৃষ্টিতে বেড়েছে সব ধরনের দেশি মাছের দাম। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 320 থেকে 350 টাকা। এমন অভিযোগও নেহাত কম নয় ভোক্তাদের। সব মাছের দামই আগের তুলনায় এখন অনেক বেশি। রুই মাছ 400, 450 এরকম। মাছ বাজারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টির কারণে ওরা বলতেছে মাছ আসতেছে না। ক্রেতারা বলছে বাজার মনিটরিং সঠিকভাবে করলে যেমন সিন্ডিকেট কমবে, তেমনি কমবে সব ধরনের পণ্যের দাম। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কালের বিবর্তনে বন্ধ হয়েছে নদীপথের ঐতিহ্য রকেট। একে একে বন্ধ হলো বিমান। যাত্রী সংকটে বন্ধের পথে যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চ। বরিশাল হারাচ্ছে তার ঐতিহ্য, হুমকির মুখে উন্নয়ন। তাই হতাশ নগর পরিকল্পনাবিদরা চান সম্মিলিত আন্দোলন। পিছিয়ে পড়া বরিশালের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল, ক্যামেরা ছিলেন আসাদ চৌধুরী। একটা সময় নদীপথের ঐতিহ্য ছিল ব্রিটিশ আমলের প্যাডেল চালিত নৌযান পিএস অস্টিজ, মাসুদ, ল্যাপসা ও পিএস টান সহ একাধিক রকেট, যা হারিয়েছে কালের বিবর্তনে। এর আগে ঢাকা থেকে বরিশালে প্রতি সপ্তাহে চলাচল করত বিমান। যাত্রী সংকট দেখিয়ে গত শুক্রবার বিমান কর্তৃপক্ষ বন্ধ করে দেয় ফ্লাইট। অপরদিকে পদ্মা সেতুর সুফলে নিরবিচ্ছিন্ন সড়কে যাত্রী বিমুখ ধ্বংসের দ্বার প্রান্তে বিলাসবহুল যাত্রীবাহী নৌযান যাচ্ছে স্কার্ভে। নদীতে যে রকেটগুলো চলেছিল, যেগুলো আজকে বন্ধ, সেই রকেট চালু করতে হবে এবং আমাদের বিমানগুলো চালু করতে হবে। তাহলে আমাদের এই মিল কারখানা ইন্ডাস্ট্রি যদি গড়ে তোলে, তাহলে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বরিশালের ঐতিহ্যগুলো একে একে বিলুপ্ত হওয়ায় সচেতন মহল আজ চিন্তিত পর্যটন, শিল্পায়ন, অর্থনীতি ও উন্নয়ন নিয়ে। বরিশালের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত সমস্যা, এই সমস্যাগুলো দূর করবার জন্য একটি নির্বাচিত সরকার খুব জরুরি। নির্বাচিত সরকারের অধীনে আগামী দিনের বরিশালকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের বরিশালে বিমান, রকেট অতি শীঘ্রই চলাচল করে এবং বরিশালবাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায়, এ ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। কালের বিবর্তনে হারিয়েছে স্টিমার, একে একে বন্ধ হলো বিমান, জানিয়ে গেল এক অনিশ্চিত ভবিষ্যতের কথা। পর্যটন, শিল্পায়ন এবং উন্নয়নকে ধরে রাখতে এখনই প্রয়োজন সামাজিক আন্দোলন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ফেনীতে যত্রতত্র ঝুঁকিপূর্ণ বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। লাইসেন্স ছাড়াই অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিক্রেতারা। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। অনুমোদনহীনভাবে যারা সিলিন্ডার গ্যাস বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অনুমোদনহীন গ্যাস বিক্রেতাদের লাগাম টানতে অভিযান চালানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ফেনীতে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। জেলা শহর সহ গ্রামাঞ্চল ও পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ঝুঁকিপূর্ণ এসব সিলিন্ডার। স্থানীয় ক্রেতারা জানান, ঝুঁকিপূর্ণ জেনেই গ্যাস লাইন না থাকায় বাধ্য হয়ে এই এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে তাদের। সর্বসাধারণের সুবিধার্থে ব্যবসায়ীদের জন্য লাইসেন্সের বিষয়টা বাধ্যতামূলক করার দাবিও জানান তারা। আমারও এই গ্যাস সিলিন্ডারগুলো বিক্রি করার ব্যাপক আগ্রহ আছে, আমিও ব্যাপকভাবে বিক্রি করতে চাই। তো এই ক্ষেত্রে লাইসেন্সিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সহযোগিতা কামনা করি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, নতুন বাসাবাড়িতে গ্যাস সংযোগ না থাকায় সাধারণ মানুষের সুবিধার্থে সিলিন্ডার রাখছেন তারা। তবে ঝুঁকির বিষয়টিও স্বীকার করলেন তারা। সরকার থেকে যদি আমাদেরকে কোনো লাইসেন্স প্রদান করা হয়, আমরা অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং আমরা নিতে বাধ্য। আমরা কোম্পানি থেকে অল্প অল্প লই বিক্রি করি। কোম্পানি যদি আমাদেরকে লাইসেন্স দেয়, আমরা বিশালভাবে এটা সেল দমু। আইনের তোয়াক্কা না করে হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকানে চুলার পাশে মজুদ রেখে কিংবা পান সিগারেটের দোকানে বিক্রি ও ব্যবহার করা হচ্ছে এলপিজি সিলিন্ডার। এতে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। লার্কির সুবিধা অসুবিধা এগুলা বাধ্যতামূলক করতে হয়। তো আমরা চাই সবার সুবিধার্থে এটার একটা লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে। সিলিন্ডারগুলো বেশিরভাগ কিচেনের ভিতরে থাকে, ওরা এগুলা হয়তো অনেক সময় অন অফ করার সময় গ্যাসটা লিকেজ হয়, এটা বড় ধরনের ঝুঁকি। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক বললেন, জেলার বিভিন্ন হাট বাজারে যত্রতত্র দাহ্য পদার্থ বোঝাই সিলিন্ডার বিক্রি হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। আমরা যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখে না, আমরা সেগুলি পরিদর্শন করছি এবং পরিদর্শন করে তাদেরকে আমরা সুপারিশ দিচ্ছি। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়া যত্রতত্র সিলিন্ডার গ্যাস বিক্রি রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যত্রতত্র গ্যাস সিলিন্ডারের বিষয়টি হলো যে কোনো বিস্ফোরক পদার্থ বিক্রি করতে হলে সেখানে বিস্ফোরক পরিদপ্তর কর্তৃক লাইসেন্সের একটি বিষয় আছে এবং আমাদের যারা এই কাজটি করছেন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সীমান্তে চোরাচালান ও হত্যা বন্ধে ঠাকুরগাঁওয়ে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, চালানো হচ্ছে বিশেষ অভিযান এবং স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, যাদের মূল লক্ষ্যই সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ আর সীমান্ত হত্যা বন্ধ করা। প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস উচ্ছ্বাস। নদী ঘেঁষা পথ, কখনো বালুচর আবার কখনো বা উঁচু নিচু জমির উপর দিয়ে টহল দিয়ে চলছে প্রশাসনের একটি বাহিনী, যার নাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। রোদ বৃষ্টি প্রতিটি সময় উপেক্ষা করে দিনের পর দিন ছুটে চলছে সীমান্ত এলাকায়। বলছিলাম ঠাকুরগাঁও বর্ডার গার্ড ব্যাটালিয়ন 50 বিজিবির কথা, যাদের মূল লক্ষ্যই সীমান্ত এলাকা থেকে চোরাচালান আর সীমান্ত হত্যা বন্ধ করা, যার কারণে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। চোরাচালান ও সীমান্ত হত্যা কমানোর জন্য মূলত বর্ডার গার্ড বাংলাদেশ 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জেলার বালিয়াডাঙ্গি উপজেলার কান্তিভিটা ক্যাম্প এলাকায় মানুষের নিরাপত্তা, চোরাচালান আর সীমান্ত হত্যা বন্ধে বিজিবির এমন চিত্র চোখে পড়েছে সীমান্ত এলাকায়। পাশাপাশি করছেন সচেতনতামূলক নানা কার্যক্রম। এদিকে বিজিবির এমন তৎপরতায় খুশি স্থানীয়রা। বর্ডারে তারা সবসময় ঘোরাফেরা করে, রোদ বৃষ্টি ঝড় যে কোনো দুর্যোগের সময় তারা বর্ডারে থাকে। এদের জন্য আমরা শান্তিতে বসবাস করতেছি। বাজারে বাজারে মনে করেন মিটিং দিতেছে, হট টাইম বলতেছে, মাইকিং করতেছে গ্রামে, যে কোনো জেনে ওই যে বর্ডারে ক্রস না করতে পারেন। বিজিবির পরামর্শে সঠিক পথে ফিরে খুশি চোরা কারবারিরাও। উনাকে বলল যে তুমি আর যেও না, যা গেলে ধরা খেয়ে যাবেন, বিয়ে বাচ্চা এতিম হয়ে যাবে আপনার। তার জন্য বলছে আরও সাহায্য করছে যে যাইও না, এদিকে কৃষিকাজ করে খাও। আমি বলছি ঠিক আছে, আজ থেকে আজ যাবো না। সিআইডি তদন্তের মধ্যে বিজিবি প্রতিদিন আমার বাসায় প্রতিদিন ঘুরে, এই জন্য বলতেছি আর ব্যবসা করব না। রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি বলে জানান এই কর্মকর্তা। সীমান্ত শূন্যরেখা বরাবর সর্বদা নজরদারি রেখে চলেছে, যাতে কোনো ধরনের অপরাধ এই অঞ্চলে সংঘটিত না হয়ে থাকে। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বিজিবি যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে। এসব পদক্ষেপে সীমান্ত নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি চোরাচালান চক্র ভেঙে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আমাদের কৃষি। মালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করে সাড়া ফেলেছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার এক কৃষক। বন্যায় তলিয়ে অধিকাংশ কৃষি জমির ফসল নষ্ট হলেও বাড়ির পাশে 2 বিঘা উঁচু জমিতে মরিচ চাষে সফলতা পেয়েছেন এই কৃষি উদ্যোক্তা। তার সফলতায় নতুন উদ্যোক্তারা উৎসাহ পাবে বলে প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। উপজেলার অধিকাংশ কৃষিজমি যখন বন্যায় তলিয়ে কৃষকদের মাথায় হাত, তখনই বাড়ির পাশে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে কৃষক আব্দুল মতিনের বাজিমাত। মৌলভীবাজারে জুড়ি উপজেলা জায়ফরনগর জাঙ্গিরাই গ্রামের কৃষক মতিন উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে মাত্র 2 বিঘা জমিতে মরিচ চাষ করেন। অসময়ে মরিচ চাষ করলেও মাত্র 2 মাসেই মরিচের বাম্পার ফলনে খুশি এই কৃষি উদ্যোক্তা। আকারে প্রথম বছর একটু সবজি চাষ করছি, আর এরপরে বর্ষা মৌসুমে আমি প্রথম মরিচ অল্প আকারে চাষ করছি, ভালো দাম পাইছি। দ্বিতীয় বছরে একটু বেশি করছি। তার ন্যায় এবছর আমি প্রায় 2 বিঘা মরিচ চাষ করেছি। আমার এখানে প্রায় 3-4 জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। মাত্র 80,000 টাকা খরচে আবহাওয়া অনুকূলে থাকলে 40 মনের বেশি মরিচ উৎপাদন হতে পারে বলে জানায় কৃষকরা। অফ সিজনে মরিচটা করছে যে বিধায় যে এনার বর্তমানে মরিচের ইয়েটা খুবই ভালো। প্লাস হচ্ছে কি আমাদের এই অফ সিজনে যে মরিচের চাষ করে এটা বাজার মূল্য অনেকটা ভালো প্রফিট পাওয়া যায়। মালচিং প্রযুক্তি কৃষি করছে আমাদের, কেন 6 থেকে 7 জন 8 জন দৈনিক কাজ করতেছি। আমরা যে মরিচ গাছ যে লাগাইছি আমরা উঁচু জায়গায় লাগাইছি এবং বন্যায় কোনো ক্ষতি করছে না। আমরা পালা দাম পাইতেছি এখন। সার্বিক পরামর্শ ও সহযোগিতার কথা জানিয়ে কৃষি কর্মকর্তারা মনে করেন তার সফলতায় নতুন চাষিরা মরিচ চাষে উৎসাহিত হবে। আমরা কৃষি বিভাগ যে কোনো কৃষক যদি এগিয়ে আসে, তারা অসময়ে মরিচ চাষ করতে চায় বা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চায় বা আগাম শীতকালীন সবজি চাষ করতে চায়, আমরা তাকে সার, বীজ এবং পরামর্শ দিয়ে সহায়তা করব। জুড়ি কৃষি অফিসের সহযোগিতায় কৃষক আব্দুল মতিন এখানে অসময়ে মরিচের প্রদর্শনী করেছেন। উনি খুবই লাভবান হয়েছেন। এখানে আধুনিক প্রযুক্তি কলা কৌশল অনুসরণ করেছেন। আমরা আশাবাদী যে আব্দুল মতিনকে দেখে আর অন্যান্য কৃষকরা এগিয়ে আসবে। সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রশাসনের পৃষ্ঠপোষকতা পেলে ভর বর্ষার মধ্যেও মরিচ চাষে সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি।